আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর দেখবেন বিস্তারিত। ট্রাম্পকে নিজের চেয়ার বাঁচানোয় মনোযোগ দিতে বলছেন সহকারীরা। নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় এক রাতে নিহত ৫০। কেন ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইরানের একমাত্র ভরসা? রাজা হওয়ার তালিকা থেকে অ্যান্ড্রুকে অপসারণের কথা ভাবছে ব্রিটিশ সরকার। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান, মুসলিমদের পাশে থাকেন, তাহলে চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ট্রাম্পকে নিজের চেয়ার বাঁচানোয় মনোযোগ দিতে বলছেন সহকারীরা। ইরানে আগ্রাসন চালানোর জন্য মধ্যপ্রাচ্যে ইতিহাসের ব্যয়বহুল পদক্ষেপ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে দেশটির সশস্ত্র বাহিনী এমন প্রস্তুতি নিয়েছে যা ২০০৩ সালে ইরাকে হামলার আগের প্রস্তুতিকেও ছাড়িয়ে গেছে। যে কোনো সময় ট্রাম্পের হুকুম পেলেই মার্কিন যুদ্ধবিমান উড়াল দেবে তেহরানের দিকে এবং ক্ষেপণাস্ত্র গিয়ে আছড়ে পড়বে ইসলামী প্রজাতন্ত্রের ভূমিতে। আয়াতুল্লাহ আলী খামেনির দেশকে যে কোনো মূল্যে হাতের মুঠোয় আনতে এবং দেশটির শাসন ব্যবস্থার পরিবর্তন বা রেজিম চেঞ্জ চান ট্রাম্প। কিন্তু তার সহকারীরা বলছেন ভিন্ন কথা। খামেনির চেয়ে ট্রাম্পের ক্ষমতা বেশি নড়বড়ে হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন। এই ভোটযুদ্ধে ক্ষমতাসীন দল রিপাবলিকানদের পরাজয়ের আশঙ্কা প্রতিনিয়ত ঘনীভূত হচ্ছে, কারণ ট্রাম্প একের পর এক বড় সিদ্ধান্ত নিয়ে বিতর্কিত হচ্ছেন। সর্বশেষ শুক্রবার দেশটির আদালত বিশ্বব্যাপী আরোপ করা শুল্ক অবৈধ ঘোষণা করে দিয়েছে। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারা এবং মার্কিনীদের জীবনযাত্রার মানের ক্রমাবনতি রিপাবলিকানদের জনপ্রিয়তা কমিয়ে দিচ্ছে। আর আসন্ন নির্বাচনে সত্যিই যদি ট্রাম্পের দল হেরে যায়, তাহলে মুকুটহীন রাজায় পরিণত হবেন তিনি। এমনকি তাকে অভিশংসনও করা হতে পারে বলে ট্রাম্প নিজেই বারবার প্রকাশ্যে বলছেন। এসব কারণে ট্রাম্পকে ইরানে হামলার চিন্তা বাদ দিয়ে নিজের চেয়ার বাঁচানোর দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তার সহকারীরা। রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন, যদিও তার উপদেষ্টারা তাকে ভোটারদের অর্থনৈতিক দুশ্চিন্তার দিকে বেশি নজর দেওয়ার আহ্বান জানাচ্ছেন। এটি এই বছরের মধ্যবর্তী নির্বাচনের আগে সামরিক উত্তেজনা বাড়ানোর রাজনৈতিক ঝুঁকিকে স্পষ্টভাবে ফুটিয়ে তুলছে। ট্রাম্প মধ্যপ্রাচ্যে বিশাল সৈন্য সমাবেশ এবং ইরানের বিরুদ্ধে সম্ভাব্য কয়েক সপ্তাহব্যাপী বিমান হামলার প্রস্তুতির নির্দেশ দিয়েছেন। তবে ১৯৭৯ সালের বিপ্লবের পর ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে কেন তিনি যুক্তরাষ্ট্রকে এই সবচেয়ে আগ্রাসী পদক্ষেপের দিকে নিয়ে যাচ্ছেন, তার বিস্তারিত কারণ তিনি মার্কিন জনগণের কাছে এখনও ব্যাখ্যা করেননি। ইরানের প্রতি ট্রাম্পের এই অতি নিবিষ্টতা তার দ্বিতীয় মেয়াদের প্রথম ১৩ মাসের এজেন্ডার সবচেয়ে বড় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। জনমত জরিপ অনুযায়ী জীবনযাত্রার ব্যয়ের মতো অভ্যন্তরীণ বিষয়গুলো অধিকাংশ মার্কিনীর কাছে উচ্চ অগ্রাধিকার পেলেও ট্রাম্পের পররাষ্ট্রনীতি এবং সামরিক শক্তির ব্যাপক ব্যবহার প্রায়শই সেই বিষয়গুলোকে ছাপিয়ে যাচ্ছে। হোয়াইট হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ট্রাম্পের যুদ্ধংদেহী বাগাড়ম্বর সত্ত্বেও ইরানের উপর হামলা চালানোর বিষয়ে প্রশাসনের অভ্যন্তরে এখনও কোনো একীভূত সমর্থন নেই। নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় এক রাতে নিহত ৫০। নাইজেরিয়ার জামফারা রাজ্যের একটি গ্রামে রাতভর নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছে সন্ত্রাসীরা। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে হামলাটি শুরু হয়, চলে শুক্রবার সকাল পর্যন্ত। এতে অংশ নেয় ১.৫ শতাধিক বন্দুকধারী। তারা মোটরসাইকেলে করে এসে গ্রামের পর গ্রাম হত্যাকাণ্ড চালায়। এতে জামফারার বুক্কুয়ুম এলাকার তুঙ্গান দুৎসে গ্রামে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। বন্দুকধারীরা গ্রামটি ছেড়ে চলে যাওয়ার আগে বেশ কয়েকজন নারী ও অনেক শিশুকে অপহরণ করেছে বলে কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। সশস্ত্র সন্ত্রাসীরা মোটরসাইকেলে এসে ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং বাসিন্দাদের অপহরণ করতে শুরু করে। বুক্কুয়ুম সাউথ এলাকার সংসদ সদস্য হামিসু ফারু বলেন, তারা এক গ্রাম থেকে অন্য গ্রামে যাচ্ছিল। তাদের হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে।
শুক্রবার তিনি জানাবাদীদের বলেন, ঠিক কতজনকে অপহরণ করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়, কারণ স্থানীয় কর্মকর্তারা নিখোঁজদের তালিকা তৈরি করছেন। বাসিন্দাদের দাবি, হামলার আগেই সতর্কতামূলক সংকেত পাওয়া গিয়েছিল। ৪১ বছর বয়সী আবদুল্লাহি সানি বলেন, একদিন আগে সশস্ত্র ব্যক্তিদের বহনকারী ১৫০র বেশি মোটরসাইকেল দেখার পর গ্রামবাসীরা নিরাপত্তা বাহিনীকে সতর্ক করেছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সানি বলেন, গতকাল কেউ ঘুমাতে পারেনি, আমরা সবাই শোকাহত। তিনি আরও জানান, এই হামলায় তাঁর পরিবারের ৩ সদস্য নিহত হয়েছেন। নাইজেরিয়ার উত্তর ও পশ্চিমের এলাকাগুলো সশস্ত্র অপরাধী চক্র এবং বিদ্রোহী যোদ্ধাসহ বিভিন্ন নিরাপত্তা হুমকির মোকাবিলা করে চলেছে। গত সপ্তাহে উত্তর পশ্চিম নাইজার রাজ্যের বোরগু এলাকায় অভিযানে অন্তত ৪৬ জন নিহত হয়েছিল। সবচেয়ে ভয়াবহ হামলাটি ঘটেছিল কোনকোসো গ্রামে, যেখানে অন্তত ৩৮ বাসিন্দাকে হত্যা করা হয়েছিল বলে প্রতিবেদনে জানা গেছে। এই সংকট নিরসনে বর্তমানে আন্তর্জাতিক মহলের তৎপরতা বেড়েছে। এমনকি সম্প্রতি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান কার্যকর করার উদ্দেশ্যে নাইজেরিয়ার কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে বলে দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে ২ শতাধিক সেনা পাঠানোর কথা জানিয়েছেন। কেন ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইরানের একমাত্র ভরসা? পৃথিবীতে আরব বিশ্ব বলতে একটি সুস্পষ্ট ও উল্লেখযোগ্য ব্লক আছে, কিন্তু এই অঘোষিত জোট বা পক্ষের সামষ্টিক কোনো প্রতিরক্ষা ব্যবস্থা কিংবা কৌশলগত নীতি নেই, যেমনটা আছে পশ্চিমাদের ব্লকের, যার নাম ন্যাটো। এই সামরিক জোট যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় ভরসা। অপরদিকে বর্তমান নৈরাজ্যবাদী বিশ্বে মধ্যপ্রাচ্যের মতো সহিংসতা ও সংঘাতময় অঞ্চলে টিকে থাকার একমাত্র নির্ভরতা নিজস্ব সক্ষমতা। সেই ভাবনা ও দূরদর্শিতা থেকে ইরান তার নিজ যোগ্যতায় ইসলামী প্রজাতন্ত্রকে সুরক্ষিত করেছে, গড়ে তুলেছে শক্তিশালী ও বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের বিশাল ভাণ্ডার। এই কর্মসূচি তাদের টিকে থাকার হাতিয়ার হলেও এখানে নজর পড়েছে ইসরায়েল ও পশ্চিমাদের। তারা এই কর্মসূচি থেকে বের হওয়ার জন্য ইরানকে বাধ্য করতে একের পর এক হুমকি দিয়ে আসছে, আবার কূটনৈতিকভাবে সমাধানের জন্য দফায় দফায় বসছে আলোচনায়। যেখানে রাষ্ট্রগুলোকে তাদের প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তার জন্য নিজস্ব সক্ষমতার উপর নির্ভর করতে হয়, সেখানে ইরান কোনোভাবেই তার প্রতিরক্ষা মিসাইল বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিত্যাগ করতে পারে না। সাম্প্রতিক বছরগুলিতে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং এই বিষয়ে তেহরানের অআলোচনাযোগ্য অবস্থানের জেদ দেশটির সঙ্গে পশ্চিমা বিশ্বের মতপার্থক্যের অন্যতম প্রধান বিষয়ে পরিণত হয়েছে, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চাপ থেকে শুরু করে ৩টি ইউরোপীয় দেশও অর্থাৎ যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিও সমন্বিত অবস্থান পর্যন্ত বিস্তৃত। মূল প্রশ্ন হল, কেন ইরান তার ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে আলোচনায় বসতে এত দৃঢ়ভাবে নারাজ? এর উত্তর অবশ্যই আন্তর্জাতিক ব্যবস্থার প্রকৃতি, ইরানের ঐতিহাসিক অভিজ্ঞতা এবং একটি অস্থির পরিবেশে টিকে থাকার যুক্তির মধ্যে খুঁজতে হবে। আন্তর্জাতিক সম্পর্কের বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গিতে বিশ্ব ব্যবস্থা হল নৈরাজ্যবাদী, অর্থাৎ এমন কোনো নিরপেক্ষ ও শক্তিশালী কর্তৃপক্ষ নেই যা কোনো দেশ আক্রান্ত হলে তার নিরাপত্তার গ্যারান্টি দিতে পারে। জাতিসংঘ ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদও অনেক সংকটে দেখিয়েছে যে তাদের সিদ্ধান্তগুলো ভেটো ক্ষমতার অধিকারী শক্তিগুলোর ইচ্ছাধীন। এমন পরিবেশে সব দেশকে তার নিজের নিরাপত্তা ও অস্তিত্ব রক্ষার জন্য নিজেই দায়ী থাকতে হয়। রাজা হওয়ার তালিকা থেকে অ্যান্ড্রুকে অপসারণের কথা ভাবছে ব্রিটিশ সরকার। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে সম্পর্ক থাকায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর। উত্তরাধিকারের তালিকায় ৮ নম্বরে থাকা সাবেক এই প্রিন্সের বিরুদ্ধে সরব হয়েছে দেশটির সরকারও। এবার তার নাম ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকার তালিকা থেকে রাজা চার্লসের ভাই অ্যান্ড্রুকে বাদ দিতে আইন বিল আনার কথা বিবেচনা করছে যুক্তরাজ্য সরকার। খবর বিবিসির। ইতোমধ্যে অ্যান্ড্রুর বিরুদ্ধে পুলিশি তদন্ত শুরু হয়েছে। সেই তদন্তে যাই বেরিয়ে আসুক না কেন, এ আইন করাই সঠিক সিদ্ধান্ত হবে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী লুক পোলার্ড।
উত্তরাধিকার তালিকা থেকে বাদ পড়লে রাজা হতে পারবেন না অ্যান্ড্রু। প্রয়াত বিনিয়োগকারী ও দণ্ডিত যৌন নিপীড়ক এপস্টেইনের সঙ্গে সম্পর্কের জেরে গত অক্টোবরে প্রিন্সসহ সব খেতাব হারানো অ্যান্ড্রু এখনও সিংহাসনের দাবিদারদের তালিকায় অষ্টম স্থানে আছেন। সরকারি দায়িত্বে থাকাকালে অসদাচরণের অভিযোগে পুলিশ বৃহস্পতিবার তাকে হেফাজতে নিয়েছিল। 11 ঘণ্টা পর তিনি ছাড়া পান। তার বিরুদ্ধে তদন্ত এখনও চলমান। সাবেক এ প্রিন্স অবশ্য কোনো অন্যায় করেননি বলে জোরের সঙ্গে বারবারই দাবি করছেন। পোলার্ড জানান, তাদের সরকার বাকিংহাম প্রাসাদের সঙ্গে মিলে অ্যান্ড্রুকে সিংহাসনের নিকটতম অবস্থান থেকে অনেক দূরে পাঠাতে কাজ করছে। পার্লামেন্টে এমন কোনো আইন উঠলে তা সব দলের সমর্থন পাবে বলেও মনে করছেন তিনি বলেন, তবে এটা ঠিক যে পুলিশি তদন্ত শেষ হওয়ার পরই এমন কিছু করা ঠিক হবে। শুক্রবারও উইন্ডসারের 30 কক্ষবিশিষ্ট রয়্যাল লজে লগবিহীন পুলিশের গাড়ি ও ভ্যানকে যেতে আসতে দেখা গেছে। এ রয়্যাল লজেই অ্যান্ড্রু অনেক বছর ছিলেন। এক পর্যায়ে ওই বাসভবনের বাইরে 20টির বেশি গাড়িকে পার্ক করা অবস্থায় দেখা গেছে। যদিও সবগুলো গাড়িই তদন্ত ও তল্লাশি কাজে সংশ্লিষ্ট ছিল কিনা তা জানা যায়নি। অ্যান্ড্রুকে গ্রেফতার করেছিল টেমস বাইলি পুলিশ। তারা সোমবার পর্যন্তই রয়্যাল লজে তল্লাশি চালাবে বলে ধারণা পাওয়া গেছে। বিরোধী লিবারেল ডেমোক্র্যাট ও এসএনপি সহ বেশ কিছু আইন প্রণেতা অ্যান্ড্রুকে সিংহাসনের উত্তরাধিকার তালিকা থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে তাদের সমর্থনের ইঙ্গিত দেওয়ার পর ব্রিটিশ সরকারের এ সংক্রান্ত প্রস্তাবের বিষয়টি জানা যায়। তবে রাজতন্ত্রবিরোধী অনেক লেবার সাংসদ এ পদক্ষেপে সন্তুষ্ট নন। তাদের মতে, উত্তরাধিকারীর যে তালিকা তাতে সাবেক ডিউক অব ইয়র্ক এমনিতেই সিংহাসনের ধারে কাছে ঘেঁষার সুযোগ পেতেন না, যে কারণে এ আইন আদতে কোনো প্রভাবই ফেলবে না। এর আগে অক্টোবরে ডাউনিং স্ট্রিট বলেছিল, সিংহাসনের উত্তরাধিকার তালিকায় পরিবর্তন আনতে কোনো আইনের পরিকল্পনা তাদের নেই। আইনটি কার্যকর হতে হলে প্রথমে পার্লামেন্টের 2 কক্ষে অনুমোদিত হতে হবে, এরপর তাতে রাজার সম্মতি লাগবে। সমর্থন লাগবে অস্ট্রেলিয়া, কানাডা, জ্যামাইকা, নিউজিল্যান্ড সহ সেই 14টি দেশেরও, যেখানে রাজা তৃতীয় চার্লস রাষ্ট্রপ্রধানের দায়িত্বে আছেন। সর্বশেষ পার্লামেন্টে আইন করে ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকার তালিকা থেকে কাউকে ছেঁটে ফেলার ঘটনা দেখা গেছিল 1936 সালে। স্বেচ্ছায় সিংহাসন ছেড়ে দেওয়ায় সেবার অষ্টম এডওয়ার্ড ও তার বংশধরদের সিংহাসনের উত্তরাধিকার তালিকা থেকে বাদ দেওয়া হয়। এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে এক সাক্ষাৎকারের পর তুমুল সমালোচনার মুখে 2019 সালেই অ্যান্ড্রু সরকারি সব দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন।